23 জানুয়ারি সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজনৈতিক বিবেচনায় জলবায়ু তহবিল বিতরণের অভিযোগ টিআইবি। 21 জেলায় পণ্য পরিবহন ধর্মঘট, অচল কয়েক হাজার ট্রাক টার্মিনালে। চার দিনে শেষ দ্বিতীয় টেস্ট হোয়াইট হাউস হয়ে রেটিং খোয়ালো বাংলাদেশ। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় তহবিল রাজনৈতিক বিবেচনায় বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে জলবায়ু তহবিল বিষয়ক এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই অভিযোগ করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার ৩৫৩ কোটি ৯৬ লক্ষ টাকার ১০৮টি প্রকল্প শেষ করেছে, যার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, শরীয়তপুর, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার ৬টি প্রকল্পের তথ্য বিশ্লেষণ করেছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআইবি। এগুলোর ৮০% ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। আর জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় গঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদেরও রাজনৈতিক বিবেচনায় নির্বাচিত করা হয়েছে বলে মনে করে টিআইবি। এই সিদ্ধান্তগুলো হয়েছে প্রকল্পের মেরিটের উপরে ভিত্তি করে নয়। এটা মানে সদস্যদের মধ্যে থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের মধ্যে থেকে কারা বেশি প্রভাবশালী, তারা কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছেন তার উপর নির্ভর করে সেই আলোচনাটা হয়েছে। নীতি কাঙ্ক্ষিত নয়। জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দরিদ্রতম মানুষ, কিন্তু দরিদ্র জনগোষ্ঠী জলবায়ুর ঝুঁকি মোকাবেলার তহবিলের সুবিধা পাচ্ছে না, অভিযোগ টিআইবির। জনগণের সম্পৃক্ততাটাকে একেবারেই একটা গৌণ ব্যাপারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু আমাদের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ একটা গণতান্ত্রিক সমাজে জনগণের সম্মতি ব্যতি রেখে কোনো কিছু করতে গেলে সেটা কখনো সেরকম সুফল আমাদেরকে দেবে না। কিন্তু তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু ট্রাস্ট তহবিলের বোর্ড আবার ঢেলে সাজানো প্রয়োজন বলেও মনে করে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু তহবিল নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য টিপু সুলতান এবং টিআইবি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এএসএম জুয়েল। জনাব টিপু সুলতান, রাজনৈতিক বিবেচনায় জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলার তহবিল বিতরণ করা হচ্ছে বলে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অভিযোগ এনেছে, সেই অভিযোগ যেভাবে তথ্য প্রমাণ দিয়ে তারা হাজির করেছে তাকে সত্য বলেই মনে হয়। আপনি সেই অভিযোগ দেখেছেন কিনা এবং রাজনৈতিক বিবেচনায় আসলে জলবায়ুর তহবিল বিবেচনা করা হচ্ছে কিনা, বিতরণ করা হচ্ছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আমি টিআইবিকেও ধন্যবাদ জানাই যে তারা তথ্য সম্বলিত একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছে। আপনি তাদের বিচার বিশ্লেষণগুলো আপনি লক্ষ্য করেছেন এবং আমার তাদের কাগজ, তাদের যে পেপারস আমার সম্মুখেও আছে, আপনি সেটিকে লক্ষ্য করতে পারেন যে তারা সারা বাংলাদেশে যে আমাদের প্রকল্পগুলো আমরা কাজ করছি তার মধ্যে 91টি প্রকল্প, পৌরসভার মধ্যে যে 91টি প্রকল্প তার মধ্যে তারা 3টি প্রকল্প এবং জেলা পরিষদের 14টি প্রকল্পের মধ্যে 1টি প্রকল্প, সিটি কর্পোরেশনের 3টি প্রকল্পের মধ্যে 1টি প্রকল্প তারা বেছে নিয়েছে এবং সেগুলো তদন্ত করেছে। সেই তদন্তের মধ্যে যে দুর্বলতার দিকগুলো তারা লক্ষ্য করছে তার মধ্যে 6টা বিষয় তারা উল্লেখ করেছে। তার মধ্যে একটি বিষয় শুধুমাত্র তারা উল্লেখ করেছে যে সেটা আপনি লক্ষ্য করবেন যে সেটা হলো ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রকল্প অনুমোদন প্রাপ্তি। এই 6টি দুর্বলতার মধ্যে একটি দুর্বলতা তারা এখানে উল্লেখ করেছেন। আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই, যারা তদন্ত করছেন বা তারা এই বিষয়গুলো দেখছেন, তারা এই বর্তমান যে সরকার পরিচালিত হচ্ছে সেটা কি রাজনৈতিক সরকার না কোনো অরাজনৈতিক সরকার, কোনো নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকার? যদি রাজনৈতিক সরকার হয়ে থাকে এবং সেখানে প্রতিনিধিত্ব যদি রাজনীতিবিদরা করে থাকে এবং সেই নির্বাচিত সরকারের মধ্যে যেই প্রকল্পগুলো সরকারের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য প্রণয়ন করা হয়, সেই প্রকল্পগুলো নিশ্চয়ই অনেকটা রাজনৈতিক এবং দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণের
প্রতি যে রাজনীতিবিদদের যে কমিটমেন্ট থাকে সেগুলো আপনার এই বক্তব্য আমি একটু আপনাকে একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই। আপনার এই বক্তব্যের সাথে আমি একমত, কিন্তু রাজনৈতিক বিবেচনা জলবায়ু চ্যালেঞ্জের তহবিল বিতরণ সম্পর্কে টিআইবির প্রতিবেদনের ফলে আমার যে আমি যে বুঝতে পেরেছি, যা বুঝেছি সেটা হচ্ছে যে জায়গায় কোনো প্রকল্পর যে প্রায়োরিটি ঠিক করা, কোন প্রকল্পে কত টাকা ব্যয় করা হবে, কোন প্রকল্প আগে নেওয়া হবে পরে নেওয়া হবে এবং কোন প্রকল্প কোথায় নেওয়া হবে, সেটা রাজনৈতিক বিবেচনা অর্থাৎ ভোট নির্বাচন ইত্যাদির বিবেচনা নেওয়া হচ্ছে। জনাব টিপু সুলতান, এইটা ঠিক হচ্ছে কিনা? না না, এইটা কোনো রাজনৈতিক বিবেচনা নেওয়া হয় না। এখানে একটি আপনি নিশ্চয়ই জানেন যে একটা টেস্টি ভোট আছে। জি, যেখানে একটা টেস্টি ভোট আছে সেখানে আমাদের দেশের উচ্চ পর্যায়ের যেমন সচিবরা থাকেন, মন্ত্রীরা থাকেন, সেই টেস্টি ভোটে কোনো রাজনৈতিক পরিচয়ের কোনো নেতা এখানে থাকেন না। সেখানে কোনো পার্টির প্রধান ওইখানে আছেন, সেই টেস্টি ভোটে এরকম কোনো মন্ত্রীদের আপনি রাজনৈতিক পরিচয়ের নেতা বলতে চান না? মন্ত্রীরা তো এদেশের জনগণের প্রতিনিধি হিসাবে মন্ত্রী হয়েছে, সেখানে তো সে রাজনৈতিক বিবেচনায় যদি ধরে নেন তাকে, তাহলে বাংলাদেশের সমস্ত মানুষগুলোই তো রাজনৈতিক বিবেচনা। জি জি, আপনিও তো জনগণের প্রতিনিধি হিসেবে এমপি হয়েছেন, আপনাকে রাজনীতিবিদ বলা যাবে না? না, অবশ্যই আমাদেরকে রাজনীতিবিদ বলবেন, কিন্তু আমি প্রশ্ন তো এই কথা, আপনার প্রশ্ন উত্তরটা আমি আগে এইভাবে দিয়েছিলাম যে আমরা যেহেতু এদেশের সমস্ত মানুষ একটি বর্তমানে রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, এখানে যেই প্রোগ্রামগুলো হবে সবই রাজনৈতিক হবে, আপনি অরাজনৈতিক ধরতে পারবেন না। জনাব টিপু সুলতান, আপনাকে ধন্যবাদ। আমি যারা এই গবেষণা করেছেন তাদের যিনি নেতৃত্ব দিয়েছেন সেই টিআইবির প্রোগ্রাম ম্যানেজার জনাব এস.এম. জুয়েলের কাছে জানতে চাইবো যে রাজনৈতিক বিবেচনায় যদি কোনো প্রোগ্রাম বা কোনো তহবিল নেওয়া হয় সেটি কেন সংবাদ সম্মেলন করে বিষেধাগার করার মতো হবে? রাজনৈতিক বিবেচনার বাইরে আসলে কি থাকে? জনাব এস.এম. জুয়েল। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে অবশ্যই রাজনৈতিক হতেই পারে, সেটা সমস্যা নাই, কিন্তু হচ্ছে কোথায় প্রকল্পটা হবে সেখানে যৌক্তিকতা আছে কিনা, যৌক্তিকতা বিচার না করেই শুধুমাত্র দলীয় কারণে বা রাজনৈতিক কারণে সেখানে প্রকল্প যাবে কিনা। রাজনৈতিক কারণে বলতে জনাব এস.এম. জুয়েল, আমি আপনাকে দুঃখিত, আপনাকে থামানোর জন্য, আমার যেটাই মানে মানুষের কাছে যেই শব্দগুলি আসলে একটু অন্যরকম মিনিং আছে, যে রাজনৈতিক বিবেচনা, আপনি বলতে পারতেন যে এই জায়গায় দরকার নেই সেই জায়গায় এটি নেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক বিবেচনায় শব্দটাকে আসলে ব্যবহার করা হয়েছে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষের কাছে বেশি তাড়াতাড়ি এটা পৌঁছে দেওয়ার জন্য, রাজনীতিবিদরা খুব খারাপ এটা বোঝানোর জন্য, মানে এটির মধ্যে কিছু যেন একটু উদ্দেশ্যমূলক মনে হচ্ছে। জনাব এস.এম. জুয়েল। অবশ্যই না, রাজনীতি ভালোর জন্য, রাজনীতি উন্নয়নের জন্য, রাজনীতি মানুষের জন্য এবং আমরা দেশের উন্নয়নের জন্য, ভালোর জন্যই আমরা নাগরিকগণ হচ্ছে রাজনীতিবিদদের নির্বাচন করি, যাতে হচ্ছে দেশের উন্নয়ন হয়। আমাদের কথাটা হচ্ছে সেখানে নয়। আমরা দেখিয়েছি, আপনারা দেখবেন আমাদের রিপোর্টে, বা আমরা যেটা আজকে পেশ করেছি জনগণের সামনে, সেটা হচ্ছে যেখানে প্রয়োজন ছিল না সেখানেও প্রকল্পগুলি গিয়েছে বা বরাদ্দ গিয়েছে। আপনারা দেখে থাকবেন যে একটি জায়গায় আমরা উল্লেখ করেছি যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নেই কিংবা যেখানে দুর্যোগ হয় না সেরকম 11 ভাগ বরাদ্দ সেসব জায়গায় গিয়েছে। এর কারণ খুঁজতে গিয়ে আমরা দেখেছি যে হচ্ছে সেখানে আসলে জলাবদ্ধতা হয়, এবং জলাবদ্ধতা হয় সেখানে বৃষ্টির পানি জমে থাকে, কেননা সেখানে যে নিচু জলাভূমিগুলো ছিল সেগুলো ভরাট করা হয়েছে, এবং সেই নিচু জলাভূমি ভরাট করার কারণে সেখানে জলাবদ্ধতা হচ্ছে, এবং জলাবদ্ধতাকে বলা হচ্ছে যে জলবায়ুর পরিবর্তনের কারণে সেসব জলাবদ্ধতা হচ্ছে। আমরা এখানে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছি, এবং খুঁজতে গিয়ে আমরা পেয়েছি সেখানকার মেয়র ট্রাস্টি বোর্ডের কোনো প্রভাবশালী সদস্যদের সাথে তাদের সহযোগিতা এই প্রকল্পগুলো পেয়েছে। জনাব এস.এম. জুয়েল, আওয়ামী লীগ এখন সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ একটি দল, 8 বছরের বেশি বাংলাদেশকে শাসন করছে। তাদের তো যেখানে জলবায়ু মানে নিচু জমি ভরাট করে যেখানে জলাবদ্ধতা করা হয়েছে সেসব জায়গায়ও তাদের লোক, আবার অন্যান্য জায়গায় যেসব জায়গায় প্রয়োজন রয়েছে সেসব জায়গাও তো তাদের লোক। রাজনৈতিক বিবেচনা সেক্ষেত্রে আমরা আলাদা করতে পারবো কিনা, মানে এখন তার বিএনপির জায়গা বলে আলাদা করে কিছু নাই, সেই জন্য আমি বলতে চাইছিলাম যে রাজনৈতিক বিবেচনা কথাটা এখানে কার্যকর কিনা। এটা হচ্ছে বেশিরভাগ উদাহরণে আমাদের কাছে মনে হয়েছে যে প্রকল্পগুলো যথার্থ জায়গায়, মানে কিছু প্রকল্প গিয়েছে, আমরা সবগুলোর ক্ষেত্রে বলছি না, আমরা দুটোর ক্ষেত্রে দেখেছি যে বেশ ভালো যৌক্তিকতা ছিল, এবং সেখানে সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের প্রশ্ন নেই। এবং এখানে আরেকটা উদাহরণ আছে, একটা সিটি কর্পোরেশনে আমরা পেয়েছি যেখানে মেয়র নির্বাচিত হয়েছিলেন যে অন্য দল থেকে,
এবং যখন প্রকল্পটা সাবমিট করা হয় তখন সরকার দলীয় সমর্থক একজন মেয়র ছিলেন, কিন্তু যখন প্রকল্প বাস্তবায়ন হচ্ছিল এবং তখন নির্বাচন হলো এবং নির্বাচনে হচ্ছে সরকার দলীয় সমর্থক জিততে পারলেন না। জনাব এসএম জুয়েল, এটি কোন জেলার কথা আপনি বা কোন শহরের কথা বলছেন সেটি একটু বলবেন কি? এটা আমরা উল্লেখ করছি না, আমরা 6টি প্রকল্প নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি, সেটা আমরা উল্লেখ করছি না, না। উল্লেখ করলে একটু সুবিধা হতো না, যে আমরা জনাব টিপু সুলতানের কাছ থেকে জানতে চাইতে পারতাম কেন তিনি এটি করেছেন বা কেন তারা এটি করেছেন। এটা হচ্ছে টিআইবির গবেষণার নীতি অনুযায়ী আমরা আসলে প্রকাশ করি না, তবে হচ্ছে এটা একটা এক ধরনের ইন্ডিকেশন আমরা দিচ্ছি যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এবং সেই মেয়র তিনি নির্বাচিত হতে পারেননি এবং পরে অন্য দলের মানে বিরোধী দলীয় একজন সমর্থক নির্বাচিত হন, তখন হচ্ছে সেই প্রকল্পের দায়িত্ব অন্য বিভাগে হস্তান্তর করা হয়। তার মানে আমরা বলতে চাচ্ছিলাম এখানে যে সিটি কর্পোরেশন হোক বা পৌরসভা হোক, তাদের একজনের ক্যাপাসিটি বিল্ডিং এর প্রয়োজন রয়েছে। এই জলবায়ু পরিবর্তনের প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের একজনের দক্ষতা বৃদ্ধি হবে এবং তারা পরবর্তীতে তাদের যে উন্নয়ন প্রকল্প আছে সেখানে এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। জনাব এসএম জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব টিপু সুলতান, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে মানে আপনাদের মেয়র নির্বাচিত হতে পারলো না দেখে সেই পুরো প্রকল্পই আরেক বিভাগে চলে গেল, তারপরও আমরা এটিকে রাজনৈতিক বিবেচনায় তহবিল বিতরণ হচ্ছে না বা তহবিল বিতরণে নানা রকম অনিয়ম দেখা দিচ্ছে সেটি বলতে পারবো না কিনা, শুধু টিআইবি মানে আমরা সরকারের শত্রু সেই জন্য বলতে না পারবো কিনা সে ব্যাপারে আমরা একটু জানতে চাইবো। বিরতির পর ফিরছি আপনার কাছে। জনাব টিপু সুলতান, মেয়র বদলে গেল বলে প্রকল্পটিও সরে গেল এক বিভাগ থেকে আরেক বিভাগে, তারপর এটিকে রাজনৈতিক বিবেচনায় বলা যাবে না কিনা? আপনাকে আবারও ধন্যবাদ। এবং আমি একটু এই প্রসঙ্গ নিয়ে অন্য একটি কথা বলছি যে টিআইবি আমাদের দেশের দুর্নীতি দমন করার জন্য এবং দুর্নীতি প্রতিরোধ করার জন্য বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করে থাকেন। আজকে যেই প্রশ্নটি আমাদের মধ্যে উত্থাপন করলেন, যে আপনি যে প্রশ্নটা তার কাছে করলেন যে কোন বিভাগের বা কোন পৌরসভার এই প্রকল্পটি, এটা যদি আমরা সঠিকভাবে জানতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম যে ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে প্রকল্পটি পরিবর্তন হলো কিনা, না ওইখানে প্রকল্প প্রয়োজনায় বিদায় প্রকল্পটি পরিবর্তন হয়ে গেল। একটি লোক প্রকল্প দাখিল করতে পারে, একজন মেয়র প্রকল্প দাখিল করতে পারে, সেখানে সেই প্রকল্পটি যাচাই বাছাই হয়, যাচাই বাছাইয়ের পরে যদি প্রয়োজন না হয় সেখানে ওই প্রকল্পটি বাদ দেওয়া হয়। এরকম অনেক প্রকল্প আছে, হাজার হাজার প্রকল্প পরে সেই প্রকল্পগুলো সমস্ত প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় না, কারণ ওইখানে অনেক সময় দেখা যায় ওর চেয়ে আরও ইম্পর্টেন্ট প্রকল্প আমাদের হাতে আছে, সেই প্রকল্পগুলো তখন আমরা বাস্তবায়ন করি। সুতরাং এইখানে আমরা এটা বলতে পারবো না যে একজন মেয়র পরিবর্তন হয়ে গেছে এই কারণে সেই প্রকল্পটাও পরিবর্তন হয়ে গেছে, এই বক্তব্যটা সঠিক বলে আমি মনে করছি না এবং এটা যুক্তিযুক্ত আছে বলে আমি মনে করি না। টিআইবি যেসব অভিযোগ করেছে সেই সব অভিযোগের মধ্যে দরপত্র প্রক্রিয়ার স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের কথা বলেছে, দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতার ঘাটতি বলেছে, দ্বৈততা পরিহার না করার কথা বলেছে। আপনি জানেন সেটি কি, আর সেটা আমি ব্যাখ্যা করছি না। প্রকল্প বাস্তবায়নের সাথে বাস্তবায়নের অসঙ্গতির কথা বলছে। অধিক ঝুঁকিপূর্ণ এলাকা উপেক্ষা করে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকা নির্বাচন করার কথা বলছে। এই সময় এগুলির কোনো ব্যাখ্যা আপনার কাছে রয়েছে কিনা? আমি আপনার কাছে টিআইবির যে সারসংক্ষেপ সেটি রয়েছে, সেই জন্য আপনার কাছে জানতে চাইছিলাম যে এগুলির কোনো ব্যাখ্যা আপনার কাছে রয়েছে কিনা। আপনি জানেন যে দরপত্রের ব্যাপারে ইদানিং আমরা অনলাইনে ই টেন্ডারিং ব্যবস্থা করেছি। এইখানে কোনো দুর্নীতির কোনো জায়গা নেই, তারা লক্ষ্য করতে পারে যে টেন্ডারবাজি ইতিমধ্যে আমাদের দেশে একটা বক্তব্য আসছিল যে টেন্ডারবাজি, সেই শব্দটি আমাদের মধ্যে এখন নেই, আমরা ই টেন্ডারিং সিস্টেম চালু করেছি। তারপরে যে প্রকল্পের গুরুত্ব, এখন সমস্ত প্রকল্পগুলো সমানভাবে আমরা মূল্যায়ন করতে পারবো এটাও যেমন সঠিক না। অনেক সময় যেখানে দেখা যায় যে কম প্রয়োজন সেখানে অনেক সময় অনেক প্রকল্প দিতে হয়, কিন্তু ওরা একটি জায়গায় যেই কথাটা বলছে এই কথাটা আমি ওনাদের সাথে একমত পোষণ করি যে টাকার পরিমাণ অনেক সময় কম দেওয়া হয়, যে প্রকল্পটা বাস্তবায়ন করতে গিয়ে যেই টাকার প্রয়োজন হয় সেই টাকাটা ওইখানে দেওয়া সম্ভব হয় না। জানেন আপনারা বিসিসিটির যে টাকা, সেই টাকার পরিমাণ আমরা গত বছরে বাজেটে শুধুমাত্র
100 কোটি টাকা রাখা হয়েছিল, সেখান থেকে 60 কোটি টাকা ব্যবহার করতে পারবো, তার মানে অর্থাৎ 60% আর 40% ওইখানে একটা ফান্ডে জমা রাখতে হবে। তবে 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 টিআইবি নাম উল্লেখ না করলেও যে অভিযোগ করেছিল যে রাজনৈতিক বিবেচনা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব অন্য বিভাগে হস্তান্তর, সেটি বলা হয়েছে যে নদী খনন যন্ত্র ক্রয়ের জন্য তহবিল বরাদ্দের জন্য নবনির্বাচিত মেয়র রাজনৈতিক দলের সমর্থিত না হয় সেটি অন্য জেলায় চলে গেছে। আপনি নিশ্চয়ই, আমার যদ্দূর মনে হচ্ছে সেটি আপনার দের অধিকার কথাই বলা হয়েছে, হয় খুলনা অথবা বরিশালের কথা, কোনটা আমি শিওর না, আপনি নিশ্চয়ই জানেন, আপনি নিশ্চয়ই এটি দেখবেন। তবে টিআইবির কাছে আমি একটু প্রশ্ন করতে চাই জনাব এস এম জুয়েল, টিআইবি যেসব বিষয়গুলি উল্লেখ করলো, আমরা সার সংক্ষেপে যেসব বিষয়গুলি দেখছি বা ওয়েবসাইটে আপনারা যার বিস্তারিত বর্ণনাও দিতে চেষ্টা করেছেন, তার বেশিরভাগই আমার কাছে মনে হয়েছে আপনারা একটু এই তথ্যগুলি জোগাড় করার ক্ষেত্রে একটু জেনারেলাইজড ফর্ম ইউজ করেছেন কিনা, যেমন কর ও মূসক ফাঁকি দেওয়ার জন্য নাম সর্বস্ব, ঠিকাদার নির্বাচন, বিরোধপূর্ণ জমিতে প্রকল্প বাস্তবায়ন, এই যে অভিযোগ বা অভিযোগের যে সহ উপশিরোনামগুলি, সেই শিরোনামগুলি মনে হয় যে খুব গবেষণালব্ধ বিষয় কিনা সেবার একটু সন্দেহ দেখা দেয়। জনাব এস এম জুয়েল। অবশ্যই না, এটা আমরা উল্লেখ করেছি এটা যে গুণগত গবেষণা, গুণগত গবেষণায় উদাহরণ হিসেবে এগুলো চলে আসে, অবশ্যই এগুলো সাধারণীকরণ করা হয় না। তার মানে হচ্ছে আমি যে তথ্যগুলো আমরা যে উপস্থাপন করছি সেটা সবগুলো প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এগুলো কোনো কোনো প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখেছি। এবং যে সুনির্দিষ্ট উদাহরণগুলো আপনি দিলেন, যেমন হচ্ছে কর ও মূসক ফাঁকি দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটি পৌরসভায়, অবশ্যই এটা বাংলাদেশের সারা দেশের সমস্ত প্রকল্পের জন্য প্রযোজ্য নয়, কারণ হচ্ছে এই আইনটি একমাত্র পার্বত্য অঞ্চলের জন্য প্রযোজ্য। এবং সেখানে আমরা একটি প্রকল্প দেখেছি এবং একটিতে সেটা পেয়েছি, যে হচ্ছে সেখানে আদিবাসীদের কর এবং মূসক দিতে হয় না। তার মানে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেখানে একজন আদিবাসী ঠিকাদার নির্বাচন করা হয় শুধুমাত্র কর ও মূসক ফাঁকি দেওয়ার জন্য, এবং বাস্তবে কাজটা করেছে কিন্তু একজন বাঙালি ঠিকাদার। আবার বিরোধপূর্ণ যে জমিতে সেখানে 6টার মধ্যে আমরা 2টো জায়গায় এই ধরনের উদাহরণ পেয়েছি। একটা হচ্ছে সেটা আবারও পার্বত্য চট্টগ্রামের একটা পৌরসভায় আমরা পেয়েছি, জায়গাটি ছিল জেলা পরিষদের, কিন্তু মেয়র হচ্ছে একজন বাঙালি, জেলা পরিষদ হচ্ছে আদিবাসীদের, মানে আদিবাসী সেখানকার চেয়ারম্যান। তার মানে হচ্ছে তাদের নিয়ম নীতি বা হচ্ছে অনুমতি উপেক্ষা করে সেখানে হচ্ছে স্কুল কাম ফ্লাড সেন্টার তৈরি করা হয় না। খুব ইন্টারেস্টিং এস এম জুয়েল, আপনারা যখন পরিবীক্ষণ ও মূল্যায়ন পর্যায়ে শক্তিশালী ও দুর্বল দিক দেখছেন, তখন প্রাথমিকভাবে বলছেন যে প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ে বিসিডি প্রকল্প এলাকা পরিদর্শন করে, যেটি হচ্ছে শক্তিশালী দিক। আবার দুর্বল দিক বলছেন যে পরবর্তীতে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিমাণগত তথ্যের উপর ভিত্তি করে বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করে। এটি কি তাই হওয়ার কথা ছিল না? মানে আমি একবার ফিল্ডে গিয়েছি, আমি কি প্রতিটি স্তরেই আবারও ফিল্ডে যাব? এটি কি যাওয়া সম্ভব কিনা প্রকল্পগুলির ক্ষেত্রে? না, আমি তথ্যই দেখবো। না, সেটা আপনি দেখতে পারেন, কিন্তু হচ্ছে এখানে পার্থক্য একটা, যে আপনি গেলে আপনি যদি সেটা পরিদর্শন করতে যান, আপনি গুণগত মান সম্পর্কে জানতে পারবেন, কিন্তু আপনি না গিয়েও সেটা দেখতে পারবেন। আপনি যদি একটা ফরম্যাট করে দেন যে কয়টা কাজ হলো, মানে আপনি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণটা যদি চান যে কয়টা কম্পোনেন্ট করার কথা ছিল সেই কয়টা কম্পোনেন্ট হয়েছে কিনা, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না সেখানে গুণগত মানটা আসলে বজায় রাখা হয়েছে কিনা। কিন্তু আপনার পদ্ধতিটা যদি আপনি পরিবর্তন করেন, যে আপনি বুঝতে পারেন রিপোর্টটা দেখে যে গুণগত মান আসলে কতখানি মানে মেনটেন করা হয়েছে, আপনি যদি আপনার পদ্ধতিগত মনিটরিং মানে মনিটরিং পদ্ধতির মধ্যে গুণগত বিষয়টি তুলে আনার বিষয়টি থাকে, তাহলে হচ্ছে এই সমস্যাটা আমরা এড়াতে পারবো। কিন্তু আমরা দেখেছি। ধন্যবাদ জনাব টিপু সুলতান, আমাদের একদমই সময় শেষ। আপনি এই পর্যায়ে আর কোনো কিছু আমাদের সাথে যোগ করবেন কিনা? আমি ওনাদের যে তদন্ত সে ব্যাপারে ওনাদের সাথে আমি যোগ করতে চাই। ওনারা যদি এই যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোর গুণগত মান ঠিক আছে কিনা, ওই যে ঠিকাদারের কথা বললো যে ঠিকাদারের নিয়োগের দুর্নীতি, সেই ঠিকাদারের নিয়োগের দুর্নীতির বিষয়ে ওনারা যদি স্পেসিফিক বলতে পারে এখানে যে এইভাবে টেন্ডারিং বাদ দিয়ে সরাসরি টেন্ডারিং ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা মেনে নিতে পারি যে এখানে দুর্নীতি হয়েছে। তারপরে ওনারা মোটামুটি স্পেসিফিক বলেছেন পার্বত্য চট্টগ্রামে যেহেতু আদিবাসীদের জন্য কর বা মূসক ব্যবস্থা নাই, সেজন্য সেরকম একজনকে নাম সর্বস্ব ঠিকাদার নিয়োগ করে মূলত কাজটা করেছে হচ্ছে যারা আদিবাসী নয় বা যার উপরে কর বা মূসক প্রযোজ্য সেরকম একজন। আদিবাসীদের ব্যাপারে আমরা যে প্রকল্পগুলো আদিবাসীদের কথা বলা হয়েছে,
সেই আদিবাসীদের ব্যাপারে আপনারা জানেন যে অনেক বিষয়ে অনেক জায়গায় আমরা কিছুটা হলেও তাদের অবস্থানগত কারণে এবং তাদের কারণে ছাড় দেওয়া হয়। আমি অন্য জায়গায় আপনাকে আমি পরিষ্কার করতে চাই যে ওনারা 91টি প্রকল্পের মধ্যে শুধুমাত্র 3টি প্রকল্প নিলেন, তাহলে সেই 3টি প্রকল্প ওনারা নিশ্চয়ই বেছে 6টি তারপর নিয়েছে, আর মোট টোটাল নিচে ওনারা 6টি। 91টি হলো গিয়া সেখান থেকে 3টি, আর 3টার থেকে নিয়েছে 1টি, এবং এইভাবে মোট 6টি প্রকল্প তারা বাছাই করেছে। এখন টোটাল দেশের যে প্রকল্পগুলো হয় সমস্ত প্রকল্পগুলোর ভিত্তি করে যদি ওনারা রিপোর্টগুলো উপস্থাপন করতে পারতো, তা আমরা আরো এটা ফলপ্রসূ হতো আমাদের আলোচনা। আপনাকে ধন্যবাদ। আমি জাস্ট একটু জানতে চাই জনাব এস এম জুয়েল, এই যে 6টি প্রকল্প নির্বাচন প্রক্রিয়া সেটি কি র্যান্ডম ভিত্তিক, নাকি যে 6টি প্রকল্প আসলে বিভিন্ন রকম দুর্বলতা রয়েছে সেগুলি কি আপনারা বাছাই করলেন মূল বিষয়টিকে সামনে আনার জন্য? জনাব এস এম জুয়েল। না, এগুলোর মান সম্পর্কে আমরা আগে থেকে জানতাম না। আমরা আসলে বিবেচনা করেছি এখানে 4টা হট স্পট আছে ক্লাইমেট চেঞ্জের দিক থেকে, যেখানে দুর্যোগ বেশি হয়। তো আমরা প্রথমে ভেবেছি সে 4টা থেকে 4টা বাছাই করব। আবার হচ্ছে এটা 3 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান এগুলো বাস্তবায়ন করে, তো আমরা 3টাকেই আমরা কভার করতে চেয়েছি। আবার হচ্ছে এগুলোর বাজেট প্লাস হচ্ছে এগুলো কোন সময়কালে এগুলো বাস্তবায়ন হয়েছে, এই বিভিন্ন বিষয় আমরা বিবেচনা করে এই প্রকল্পগুলো। জনাব এস এম জুয়েল এবং জনাব টিপু সুলতান, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছে একটু পরে। চাঁদাবাজি, হয়রানি, অনিয়ম বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। এতে খুলনা বিভাগের সবচেয়ে বড় সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল সহ বিভিন্ন স্থানে আটকা পড়েছে পণ্যবাহী 1000-এর বেশি ট্রাক। ধর্মঘট নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে। ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শুরু হয় এ ধর্মঘট। চলমান এই ধর্মঘটে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের পাশাপাশি পণ্যের দাম বাড়ার আশঙ্কাও করছেন তারা। 12 দফার দাবিতে আমাদের হুক থাকবে না, অ্যাঙ্গেল থাকবে না, বাম্পার থাকবে না, হাইওয়ে পুলিশ মামলা দিবে না, স্কেলে চাঁদাবাজি, ঘাটে চাঁদাবাজি, এইগুলোর বিরুদ্ধে আজকে আমাদের এই ধর্মঘটের কারণে মনে করেন আজকে আমার এক গাড়ি মাল পথে আটকা আছে, আসতে উপায় নাই, কোনো বাইরের খদ্দেরও আসতে পারে নাই, বেচা কেনাও নেই। আমার বাজারে প্রায় প্রতিদিনই 3 থেকে 4 কোটি টাকা বেচা কেনা হয়, এটা আজকে 1 কোটির পৌঁছবে না। সড়ক পথে চাঁদাবাজি বন্ধে সুস্পষ্ট নির্দেশনা পেলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে ট্রাক মালিক শ্রমিকরা। আমাদের দাবি দেওয়া যদি 12 দফা দাবি দেওয়া মানা হয়, আমরা আজকে কেন্দ্রের সাথে আমাদের কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, কেন্দ্র আমাদের তো কেন্দ্র আছে, ফেডারেশন আছে, কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে আমাদের দাবি দেওয়া মানলে আমরা ধর্মঘট প্রত্যাহার করব। এভাবে চলতে থাকলে শুধু দক্ষিণ পশ্চিমের অর্থনীতিতে নয়, জাতীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে আমাদের আবেদন, আমাদের ট্রাক শিল্পের সমস্যাটা মন্ত্রী মহোদয় শুনে আমাদেরকে সমাধান দিলে আমরা খুশি হব, আমাদের ধর্মঘট আমরা প্রত্যাহার করি। একই দাবিতে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ খুলনা ও বরিশালের সব জেলাতেই অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 21 জেলায় পণ্যবাহী পরিবহন ধর্মঘট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন খুলনা বিভাগ বিআরটি এর উপপরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এবং আমাদের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ। জনাব জিয়াউর রহমান, যে অভিযোগে এইবার আসলে পণ্য পরিবহন ধর্মঘট হচ্ছে সেটি চাঁদাবাজি, হয়রানি এবং অনিয়ম বন্ধের ব্যাপারে, সেই চাঁদাবাজি আর হয়রানির ব্যাপারটি তো আসলে সত্য, এটা অস্বীকার করার কোনো জো নেই। জনাব জিয়াউর রহমান। না, এটা হচ্ছে আমাদের যে বিষয়গুলো আছে, বিআরটির যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমাদের যে ট্রাকের পিকআপ, মিনি ট্রাকের যে অ্যাঙ্গেল বার থাকে কিংবা হুক থাকে, তাছাড়া বাম্পার থাকে, সেগুলো আমাদের গত নভেম্বর মাসে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিতে মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক যে গাড়ির রেজিস্ট্রেশন কিংবা ফিটনেসের সময় যে ট্রাকের কিংবা মিনি ট্রাকের অ্যাঙ্গেল বার, হুক, বাম্পার থাকবে সেগুলো রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস দেওয়া যাবে না। এইটা তাদের দাবির 12টা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল। তো আমরা সে মোতাবেক আমরা কিন্তু ফিটনেস কিংবা রেজিস্ট্রেশন যদি কোনো ট্রাকের অ্যাঙ্গেল কিংবা বাম্পার থাকে আমরা দিচ্ছি না, এটা ছিল তাদের একটা দাবি। আরেকটা ছিল যে ড্রাইভারদের নবায়নের ক্ষেত্রে পেশাদার ড্রাইভারদের পরীক্ষা যে আমরা নিই, সে পরীক্ষা প্রথা যদি বাতিল করা, এই দুইটাই তো আসলে সিদ্ধান্ত মোতাবেক একটা মোটর ভেহিকল অর্ডিন্যান্স অনুযায়ী আমরা সে মোতাবেক আমরা কাজ করছি, যার কারণে যে আপনার যে কারণে অবরোধটা করা হয়েছে সেটা আমাদের এই বিআরটি এর যে কাজগুলো করে এটা আসলে ঠিক না। বিআরটি এর কাজ না হোক, যার কারণে আমরা কিন্তু
এই চাঁদাবাজি বা হয়রানি ব্যাপারটি সত্য কিনা, যে বিআরটিএতে কোনো বিষয়ে ফিটনেস পাওয়া যাচ্ছে না, কিন্তু মানে কাউকে খুশি করলে সেটি আবার ফিটনেস পাওয়া যায়, এই হয়রানি বিষয়টি ঠিক কিনা, বা কোনো একটি গাড়ি সবকিছু ঠিক আছে তাকে ফিটনেস দেওয়া হচ্ছে না? এটা দেখেন রাইট, না না না, এটা দেখেন আপনি এই স্ট্রাইকটা কেন করছে, কারণটা হচ্ছে আমরা কিন্তু ফিটনেস কিংবা রেজিস্ট্রেশন দিচ্ছি না যে গাড়িগুলোর, সেই ট্র্যাকের কিন্তু আমরা ফিটনেস কিংবা রেজিস্ট্রেশন দিচ্ছি না যদি অ্যাঙ্গেল কিংবা হুক থাকে, যার কারণে কিন্তু ওনারা অবরোধ করছেন কিংবা এই যে স্ট্রাইকে গেছেন। আমরা দিচ্ছি না বলে কিন্তু ওনারা স্ট্রাইকে গেছেন। ঠিক আছে, আবার যার কারণে ওরা যাতে ট্র্যাকের, আপনারা কোনো বিশেষ বিবেচনা কাউকে আবার দিচ্ছেনও কিনা? না না না, এটা আপনি গত সপ্তাহে আপনার অনুষ্ঠানে বলেছি যে আপনার আশ্বস্ত করতে পারি যেগুলো অ্যাঙ্গেল, যে ট্র্যাকের অ্যাঙ্গেল কিংবা বাম্পার কিংবা হুক থাকবে সেগুলো আমরা রেজিস্ট্রেশনও দিচ্ছি না, নতুন গাড়ির ক্ষেত্রে ফিটনেসও আমরা কিন্তু দিচ্ছি না। আপনাকে এটা জনাব জিয়াউর রহমান আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন। জনাব মুরাদ আহমেদ, মুরাদ ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই চাঁদাবাজি, এই হয়রানি, এই অনিয়মের অভিযোগগুলি আসলে কতটা সত্য? মানে কর্তৃপক্ষ এই চাঁদাবাজি, হয়রানি, অনিয়ম বন্ধ করলেই কি আসলে তারা ট্রাক চালাতে শুরু করবেন, নাকি এর মধ্যে অন্য কোনো বিষয় রয়েছে? জনাব মুরাদ আহমেদ। প্রথমত আমি বলতে চাই যে অনিয়মের যে অভিযোগগুলো উঠেছে তা মানে শুনতে 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 কান ঝালা পারা হয়ে গেছে। এটি প্রকৃত অর্থেই সত্যি কথা। বিআরটিএ থেকে শুরু করে হাইওয়ে পর্যন্ত যে ঘাটে যখনই যে ট্রাক যায়, আমাদেরও কিছু বন্ধুমহল আছে, তারাও যে কথাটি আজকে বলেছেন মালিকপক্ষ যে ট্রাক না দৌড়াইতেছে, ট্রাক আজকে দৌড়াচ্ছে না, এতে আমরা খুব শান্তিতে আছি, কারণ এতে খরচ কম। তার কারণ হচ্ছে যে আয় হয় তার একটি বড় অংশ উনাদের ঘাটে 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 দিয়ে আসতে হয়। আর যে কথাটি পিআরটিএর কর্তৃপক্ষের বলেছেন যে ওনারা ট্রাকের বিভিন্ন পার্টসগুলো দেখে থাকেন এবং তারপর দিয়ে থাকেন, এক্ষেত্রে কোনো অনিয়ম হয় না। গাড়ি দেখছেন নাকি, এমনও আমরা অনেক ভুড়ি ভুড়ি অভিযোগ আমরা দেখেছি, আমরা নিউজও করেছি যে গাড়ি দেখা হয় নাকি। যে গাড়ি রাস্তায় চলে, এই গাড়ি যদি একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলে পার্টস বাই পার্টস ছুটে যায়, এক একটা তক্তা ছুটে যায়, কিভাবে কি চলে রাস্তায় কেউ দেখেন না। এটাই হচ্ছে সত্যি। অভিযোগের যে পাল্লাটি বলা হচ্ছে, পুলিশ থেকে শুরু করে বিআরটিএ অফিস পর্যন্ত, শুধু ট্রাক না, ট্রান্সপোর্ট বলতে যা আছে, বৈধ কাগজপত্র থাকা মহাবিপদ, কাগজপত্র না থাকা হচ্ছে অনেক ক্ষেত্রে ভালো। অনেক ক্ষেত্রে ভালো বলি এই অর্থে যে বিট দিয়ে চলে যাওয়া যায়, কিছু বুঝ দিয়ে চলে যাওয়া যায়। আর যদি কাগজপত্র থাকে সেক্ষেত্রে মামলা খেতে হবে। বরিশালে যারা কাগজপত্র নিয়ে গাড়ি চালান বা তাদের ট্রান্সপোর্টগুলো চলে, তারা প্রতিনিয়ত আতঙ্কে ভোগেন যে মামলার যত ধারা আছে সব ধারা দিয়ে। আপনাকে ধন্যবাদ মুরাদ ভাই, অনেকগুলি বিষয় তুলে এনেছেন মোহাম্মদ জিয়াউর রহমান। এই বিষয়ে আপনি কোনো কিছু বলবেন কিনা, যে কাগজপত্র থাকার থেকে না থাকা সুবিধাজনক মনে করছেন? ট্রাক চালকদের কেউ কেউ বলছেন যে ট্রাক যে না চলছে সেটা চলা থেকে ভালো, যেভাবে এটা জি না না না, এটা উনি যেটা বলছেন সেটা হচ্ছে ওনার অ্যাঙ্গেল থেকে বলছেন। আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের যে দেশে যে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু সবগুলো বৈধ কাগজ আছে, সবগুলো কিন্তু বৈধ কাগজ, অবৈধ কোনো কাগজ চলে না। কিন্তু যেটা হচ্ছে দেখা যায় যে একটা ট্র্যাক রেজিস্ট্রেশন করলো, ফিটনেস হয়তো সবাই, যেটা আপনাকে গত মিটিংয়ে আমরা অনুষ্ঠানে বলছি, ফিটনেস হয়তো শতভাগ থাকে না, ফিটনেস বলতে নবায়ন করে না, কিন্তু 100% গাড়ির কিন্তু রেজিস্ট্রেশন করে তারপর রাস্তায় নামে, যার কারণে উনি যেটা বলছেন এটা সত্য না। আর এই যে আপনার স্ট্রাইকের যে ধর্মঘটের যে বিষয়টা, এটা কিন্তু শুধু আমার বিআরটিএ সংশ্লিষ্ট না, এখানে কিন্তু ফেরিঘাটের বিষয় আছে, এখানে টোল প্লাজার বিষয় আছে, এখানে 12 দফার মধ্যে 4টা দফা হচ্ছে বিআরটিএর, বাকি 8টা কিন্তু অন্য সংশ্লিষ্ট, এই ট্র্যাক সংশ্লিষ্ট অন্য বিষয়গুলো আছে। জনাব জিয়াউর রহমান, জনাব মুরাদ আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এর বিষয়ে বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। ওডিআই টি20 সিরিজের পর টেস্টে হোয়াইট হাউসের লজ্জায় বাংলাদেশ 109 রানের টার্গেটে 1 উইকেট হারিয়ে সহজ জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপরা। আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।